হাসপাতালের কেবিনে বসে হাসনা বেগম নামাজ পড়ছেন। আসিফ সাহেব ঘুমিয়ে আছেন। আজকের দিনভর তাকে নিয়ে ব্যস্ততা ছিল হামির আর হাসনার। এমআরআই সহ অনেকগুলো টেস্ট করতে হয়েছে। সব রিপোর্ট হাতে আসলে ডাক্তার সিদ্ধান্ত জানাবেন। হাসনা নামাজ শেষে দোয়া পড়ে ঘুমন্ত স্বামীর মাথায় ফু দিলেন। কপালে চুমু খেয়ে হাত বুলিয়ে আদর করে দিলেন। মানুষটা সুস্থ হয়ে যাক। হাসনার আর কিছু চাওয়ার নেই। শুধু আসিফ নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটা শুরু করুক। জীবনের শেষ দিন পর্যন্ত তার হাত ধরে চলার স্বপ্নই যে হাসনার এক জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। আসিফের পাশে বসে হাসনা তার হাত দুটো ধরে কত কিছু ভাবতে থাকে। এই ভাবনায় অধিকারের সাথে অভিযোগ আর অভিমানও রয়েছে। একদিকে স্বামী, আরেক দিকে সন্তানের এই দুরবস্থা হাসনাকে এলোমেলো করে দেয়। তার শেষ শ্বাসটুকু যেন আত্মসমর্পণ করতে চায়, কিন্তু সেই উপায়ও তো নেই। ভাবি, কফি খাও, বাইরে অনেক ঠান্ডা। গরম গরম খেয়ে দেখো, ভালো লাগবে। হাসনা তাকিয়ে দেখেন হামির 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে আশ্বাস আর ভরসার হাসি। আসিফ আর হাসনার জন্য হামির অনেক কিছু করছে। জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে ভাইয়ের জন্য বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। হামির না থাকলে হাসনা একা একা এসব ম্যানেজ করতে পারত না কোনোভাবেই। হাসনা হাত বাড়িয়ে কফির কাপটা নেয়। হামির যে পাশের সোফায় বসে। টেনশন করো না এত। মেজো ভাইকে এভাবে বেশি দিন আরাম করতে দেব না। নিজের দায়িত্ব তার নিজেরই পালন করতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আই উইল মেক সার দ্যাট। তুমি অনেক করছো আমাদের জন্য, ভাই। এই ঋণ শোধ করবার না। হাসনার কণ্ঠে কৃতজ্ঞতার প্রকাশ পায়। হামির কফির কাপে চুমুক দিতে যেও থেমে যায়। গম্ভীর মুখে বলল, আজকে বলেছ কিন্তু আর কখনো বলো না। দূরে ছিলাম এত বছর, তাই বলে নিজ পরিবারের জন্য কিছু করে সেটার ঋণ দাবি করব, এতটা স্বার্থপর হয়ে যায়নি। বড় ভাবির মাঝে মাকে আর তোমার মাঝে আমি সবসময় বোনকে খুঁজে পেয়েছি। আর যাই করো এভাবে অন্তত পর বানিয়ে দিও না। আপন বলবার জন্য আমার কাছে শুধু তোমরাই আছো। ঠিক আছে, ভাই। আর ভুল হবে না। এই কান ধরলাম। হাসনার কথা শুনে হামির হেসে কফির কাপে চুমুক দেয়। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। সংকোচ নিয়ে হাসনা প্রশ্ন করে। নীলিমার ব্যাপারে জানতে চাইছো, তাই তো? আসিফ আর আমার সাথে কি হয়েছে তুমি তো সব জানতে। তাহলে কেন ওই কষ্টের পথে পা বাড়ালে? মন কি কখনো যুক্তি ভাষা বোঝে বলো? কিন্তু তাও, এখানে তো বিশাল বড় এক বাধা ছিল। তুমি সেটা আগেই জানতে। তাহলে কেন নিজেকে জড়াতে দিলে ওর সাথে? শেষ পর্যন্ত তো নীলিমাকে এই ভুলের মাসুল নিজের জীবন দিয়ে দিতে হলো। আর যেভাবে তুমি বেঁচে আছো সেটাকেও কি জীবন বলে? হামির কফির কাপটা রেখে জানালার পাশে যেয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, নিজেদের আটকাবার চেষ্টা আমরা দুজনে অনেক করেছি, ভাবি। অনুভূতিরা যখন দল বেঁধে হানা দেওয়া শুরু করলো আমরা সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু একই ডিপার্টমেন্টে ক্লাস হওয়ার দরুন না চাইলেও দেখা হয়ে যেত। আর ভাগ্য এমন জায়গায় নিয়ে এসেছিল আমাদের যে শেষ বাধাটুকুও আর বাধ মানেনি। মানে, কি হয়েছিল এমন? ভার্সিটির এক প্রোগ্রামে নীলিমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। স্টেজে ডান্স পারফরমেন্সের সময় প্রদীপ থেকে ওর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। ওই একটা মুহূর্তের ভয় আমার মন থেকে সব দ্বিধা, দ্বন্দ্বকে মিটিয়ে দেয়। সেদিন বুঝতে পারি ওই মেয়েকে ছাড়া আমার চলবে না। একটা গোটা জীবন তদ্দূর ওকে ছাড়া একটা দিনও চলবে না। তারপর কি হয়? নীলিমা নিশ্চয় এত সহজে রাজি হয়ে যায়নি। হামির মৃদু হেসে হাসনার দিকে তাকায়। তারপর এসে আবার সোফায় বসে। ওকে রাজি করাতে আমাকে যে পরিমাণ কাঠখড় পোহাতে হয়েছে সেটার হিসাব আর নাই শুনলে। শুধু এটা জেনে রাখো, আমার পরিবারের মর্জির কথা, ভালো থাকার কথা আমার চাইতে বেশি নীলিমা ভেবেছিল। ও জানতো সে রাজি হবে না। কখনোই না। আর সেই ভয়টাই শেষ পর্যন্ত জিতে গেল। আব্বার সাথে নীলিমার দেখা হয়েছিল কিভাবে? ও কেন এত বড় একটা পদক্ষেপ নিল? নীলিমার বাসায় তোমার শ্বশুর ফোন দিয়ে ওর বাবাকে অনেক কিছু বলে। তখন তারা বাধ্য হয়ে ওর বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু আমি বেঁচে থাকতে আমার ভালোবাসা আরেকজনের হয়ে যাবে এটা কি করে হতে দিতাম বলো? তাই ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেই আমি। হামিরের কথা শুনে হাসনা চমকে ওঠে। নীলিমার সাথে তাহলে কি হামিরের সত্যিই বিয়ে হয়েছিল? কৌতূহল চেপে রাখতে না পেরে সে বলেই ফেলল, নীলিমা মত দিয়েছিল তোমাকে বিয়ে করতে। এত সহজে না, ভাবি। অনেক করে বুঝিয়ে যখন ওকে রাজি করতে পারছিলাম না তখন জোর করে তুলে নিয়ে যে কোর্ট ম্যারেজ করি।
ওকে ভয় দেখাই যদি বিয়েতে মতো না দেয় তাহলে আমার মরা মুখ দেখবে। তোমরা ভাইরা কি এসব না করে থাকতে পারলে না? কি করব বলো? বাইরে যতই কঠিন থাকুক তোমার শ্বশুর কিন্তু তার বউয়ের জন্য পাগল ছিল। তার ছেলে হিসেবে আমাদের বউ জোগাড় করতে হলে কিছু তো পাগলামি করতেই হতো। হামিরের কথা শুনে হাসনা হেসে ফেলে। তার মনে পড়ে যায় আসিফের করা সেই দিনরাত্রির নানা ছেলেমানুষি। জোর করে বিয়ে না হয় করলে। কিন্তু তারপরে কি হলো? বিয়ের পরেও আমার ভয় কাটছিল না। বারবার মনে হতো দুই পরিবার এই অসম সম্পর্ক মেনে নেবে না। তাই আমি চেষ্টা করতে থাকি বাইরে যাওয়ার। এটাই একমাত্র পথ ছিল সামনে। নীলিমাকে নিয়ে একবার দেশের বাইরে চলে গেলে আর কোনো ঝামেলা থাকতো না। বাবা কি জানতে পেরেছিল এই সম্পর্কে? না, বিয়ের কথা সে জানতো না। আমি নীলিমাকে যেন ভুলে যাই এজন্য সে মিথ্যা কথা বলে আমাকে গ্রামে আনায়। জোর করে আমার বিয়ের ব্যবস্থা করে। যখন হাজারবার মিনতি করেও তাকে মানাতে পারিনি তখন আমি বাসা থেকে রাগ করে ঢাকায় চলে আসতে নেই। কিন্তু রাস্তায় আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। টানা 23 দিন আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল। ওই সময় তোমার শ্বশুর নীলিমার সাথে আমার যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে রাখে। অ্যাক্সিডেন্টের প্রায় 4 সপ্তাহ পরে যখন আমি ঢাকায় আসি জানতে পারি নীলিমা সুইসাইড করেছে। হাসপাতালের কেবিনে যেন বরফ শীতল নিস্তব্ধতা বিরাজ করে। কিছু সময় কেউ কোনো কথা বলে না। হাসনা শুধু টের পায় উনি অচেনা মেয়েটার জন্য ওর বুকের ভেতর ব্যথারা দুমড়ে মুচড়ে আসছে। অনেক কষ্টে কান্না চেপে বলল, এমনটা কেন করলো নীলিমা? তোমার জন্য অপেক্ষা কেন করলো না? হামির ওয়ালেট বের করে নীলিমা আর ওর বিয়ের ছবিটা দেখে। চোখের দৃষ্টিতে কত আবেগ এসে ভিড় করে, কত অভিযোগ এসে আর্জি জানায়। অভিমানের গ্রহের এই আগুন বুকে নিয়ে চলতে চলতে এতগুলো বছর কেটে গেল। অপেক্ষার অপমৃত্যু তো অনেক আগেই হয়েছে অথচ আক্ষেপের অবসান আর হয় না। আমি যখন হাসপাতালে ছিলাম তখন নীলিমাকে বলা হয় আমার বিয়ে হচ্ছে। ও সেটা বিশ্বাস করে না। মেয়েটা ওর সব লজ্জা জড়তাকে দূরে ঠেলে সিদ্ধান্ত নেয় আমার কাছে আসার। কিন্তু ওর সেই চেষ্টার সফলতার মুখ দেখেনি তোমার শ্বশুরের বদৌলতে। উনি নীলিমার বাসায় যে ওকে আর ওর পরিবারকে অপমান করেন। শুনেছি নীলা নাকি তার পায়ে পড়ে আমার সাথে দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু তার পাষাণ মন শোনেনি সেই আকুতি। রহমান মঞ্জিলের প্রথাগত মান সম্মানের কাছে আমার নীলুর মিনতি মাথে ঠুকে মরেছে। হাসনা নিঃশ্বাস আটকে হামিরের কথা শুনছিল। এ যেন তার নিজের অতীত নীলিমার নাম করে আবার সামনে এসেছে। তারপর তারপর কি হলো? নীলিমাকে শর্ত দেওয়া হয়েছিল যদি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করে তাহলে হয় আমাকে মরতে হতো নিজের পিতার হাতে আর নাইলে পিতৃহত্যার দায় মাথায় নিতে হতো। বাপ আর ছেলের মধ্যেকার এই দ্বন্দ্ব মেটাতে আমাদের বাঁচাতে ওই পাগলি নিজেকেই মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আমি যেদিন ঢাকায় যাই তার 2 দিন আগেই নীলু সুইসাইড করেছিল। আমি আমার স্ত্রী আর সন্তানকে শেষবার দেখার আগেই ওরা দুনিয়া থেকে চলে গেছে। সন্তান নীলিমা প্রেগন্যান্ট ছিল। কান্নায় হাসনার কণ্ঠরোধ হয়ে আসে। হামির চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলে সন্তর্পণে পকেট ওয়ালেটটা রেখে দেয়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমি ওর পোস্টমর্টেম রিপোর্ট যখন পাই তখন জানতে পারি নীলু 5 সপ্তাহের প্রেগন্যান্ট ছিল। কিন্তু নীলিমা এই ভুল কেন করল? এত অনেক বড় পাপ। ওই দিনের অপমানের পরে নীলুর ফ্যামিলি থেকে ওকে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এক মধ্য বয়স্ক বিপত্নিক লোকের সাথে নাকি ওর বিয়ের সব ঠিক করা হয়। যতটুকু জেনেছি নীলিমা কোনোভাবে ওর পরিবারকে আটকাতে পারেনি এই সিদ্ধান্ত থেকে। তাই নিজেই সব অভিযোগের ভার মাথায় নিয়ে চলে গেছে। আর বাচ্চার ব্যাপারটা ও জানতো না। এটা আমি ওর চিঠি পড়ার পরে বুঝতে পেরেছি। জানলে হয়তো বাচ্চাটাকে নিয়ে সবাইকে স্বস্তি দিতে ও অন্য কোথাও চলে যেত কিন্তু এই পাপ করতো না। সব না হয় মানলাম, কিন্তু তোমার কোথাও কি নীলিমা ভাবল না? একবার চিন্তা করলো না এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ভার নিয়ে তুমি বাকি জীবন কিভাবে কাটাবে? এবার যেন হামিরের চোখে মুখে কিছুটা ক্ষোভ আর রাগ ফুটে ওঠে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলে, এই প্রশ্ন এতগুলো বছর আমার নিঃশ্বাসে বিষবাষ্প মিশিয়ে যাচ্ছে। 21 বছর হয়ে গেল আমি নিজেকে রাজি করাতে পারিনি ওর সমাধির সামনে যেতে। বুকে ভালোবাসা আর পকেট স্ত্রীর ছবি নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। নীলুর রেখে যাওয়া শেষ চিঠিটাও পড়েছি নিজের জন্মদাতার সাথে সম্পর্কের সব পাত চুকিয়ে। সে তার জেদ পূরণ করেছে নীলিমাকে আমার থেকে দূরে সরিয়ে।
নীলু নিজের মতো করে নিস্তার পেয়েছে সব অভিযোগ থেকে। যে যার মতো করে হিসাব মিলিয়েছে। কিন্তু দিন শেষে আমি কি পেলাম? আমার কথা কে ভেবেছে? ওই একটা দিনে আমি আমার পিতাকে হারিয়েছি, আমার স্ত্রী আর সন্তানকে হারিয়েছি। আমার একটা সংসারের স্বপ্ন নীলিমার সমাধিতে মিশে গেছে চিরতরে, আর এই আক্ষেপ নিয়েই একদিন আমাকে দুনিয়া ছাড়তে হবে। কতটা সময় আমির আর হাসনা নিস্তব্ধতার মাঝে কাটিয়েছে তার হিসেব নেই। মাগরিবের আজানের শব্দ শুনে আমির বললেন, আমি নামাজ পড়ে আসি, তুমিও পড়ে নাও। ঠিক তখনই দরজা খোলার শব্দে দুজন অবাক হয়ে তাকিয়ে দেখেন অর্ক দাঁড়িয়ে আছে। ওর কাঁধে ব্যাগ, চেহারায় ফুটে আছে ভীষণ অসুস্থতা। আয়েশা বেগম অর্কের ঘরে বসে আছেন। সেই দুপুর থেকে এই ঘরেই আছেন। মোহাইমেন কয়েকবার ডাকলেও উনি বের হননি। নিজের হাতে ছেলের জিনিসপত্র সব গোছানো শেষ করলেন। অর্কের পড়ার টেবিলে বইগুলো সাজিয়ে রাখলেন। ওর যত কাপড়চোপড় ছিল সেগুলো ইস্ত্রি করে আলমারিতে রাখলেন। যাওয়ার আগে অর্ক যে শার্টটা খুলে রেখেছিল সেটা বুকের সাথে লাগিয়ে ছেলের বিছানায় এসে শুয়ে পড়লেন। শার্টের মাঝে লুকিয়ে আছে তার অর্কের গায়ের ঘ্রাণ। আয়েশা বেগম বারবার চুমু খান কলারের কাছে। চোখ থেকে অবিরাম ধারায় পড়তে থাকে এক অসহায় মায়ের আফসোস আর অনুতাপের অশ্রু। মনে পড়তে থাকে বিদায়বেলায় মা আর ছেলের মধ্যেকার কথোপকথন। কিছু বলবে না, মা? এখনো রাগ করে আছো আমার ওপর? একজন রাগ করে আমার মুখ দেখবে না বলে দূরে চলে গেছে। এখন তুমিও যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কিভাবে বাঁচব বলো তো? অর্কের চোখে পানি দেখে আয়েশা বেগম নিজেকে ধরে রাখতে পারেন না। ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, তুই এভাবে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? অর্ক, তোর জন্য আমি কিছুই করতে পারিনি জাদু আমার। তুই আমাকে কখনো মাফ করিস না। তোর মা আজ হেরে গেছে। অর্ক মায়ের কপালে গালে বাচ্চাদের মতো চুমু দেয়। হাত দিয়ে চোখের পানি মুছিয়ে বলে, কে বলেছে তুমি হেরে গেছো? তুমি তো আমার চ্যাম্পিয়ন মা। জেদ না দেখিয়ে সম্মানের সাথে হেরে যাওয়ার শিক্ষা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি। তুমি আমার গর্ব। তোমাকে দেখে আমি সাহস পাই। কথা দিয়ে কাকে ভোলানোর চেষ্টা করছিস অর্ক? এই অসুস্থ শরীরে তুই আমার সামনে থেকে চলে যাবে আর এটাও কি আমাকে হাসিমুখে মেনে নিতে হবে? মা, নৈকট্য যখন সম্পর্কের মান রাখতে না পারে তখন দূরত্ব দিয়ে সেটা রাখার চেষ্টা করা উচিত। আর কয়েকদিন পরে আমাকে এমনিতেও যেতে হতো। এটার মানসিক প্রস্তুতি তো তোমার ছিল। তাহলে এভাবে কেন কষ্ট পাচ্ছ? অর্ক, তোর কোনো যুক্তি আমাকে আজ স্বস্তি দিতে পারবে না। এভাবে আমি কি করে তোকে যেতে দেই? বেলির জন্য তুই এভাবে আমাকে ফেলে যাবি? অর্ক আয়েশা বেগমকে হাত ধরে এনে সোফায় বসায়। মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে, আমার কথা শোনো তুমি। যা হয়েছে সেটা আমার ব্যর্থতা। আয়েশা বেগম কথা বলতে চাইলে অর্ক তাকে থামিয়ে দিয়ে বলল, আমাকে শেষ করতে দাও, মা। সম্পর্কে অধিকারের নামে জবরদস্তি করার চাইতে বড় পাপ আর কিছু নেই। কিন্তু আমি এই পাপ করেছি। বেলিকে শুধু নিজের করে রাখার জন্য ওর আকাঙ্ক্ষাকে অমর্যাদা করার মতো অপরাধ আমি করেছি। বিশ্বাস করো, মা, সেদিন আমি বেলির সাথে যে ব্যবহার করেছি তারপরে আমার জন্য ওর সব ঋণ না যায় আর আমি এটার শাস্তিও কবুল করছি। এভাবে আমরা কেউ ভালো নেই। না বেলি, না আমি আর না তোমরা। কিন্তু আমার এই সিদ্ধান্ত সবকিছু স্বাভাবিক করতে সাহায্য করবে। বেলিকে তোমরা দোষ দিও না। ও যা বলেছে, যা করেছে যদি কখনো জীবন সুযোগ দেয় তো এর ব্যাখ্যা আমি ওর কাছ থেকে চাইব। কিন্তু তার আগে তোমরা কেউ ওকে অপরাধীর চোখে দেখবে না। ওর জীবনটা প্রশ্নের বানে আর বিষাক্ত করে দিও না। অর্ক আয়েশা বেগমের ডান হাতটা নিজের মাথায় রেখে বলল, ওয়াদা করো, মা, তুমি বেলির সামনে ওর বড় মা হয়ে যাবে। ওকে কখনো অর্কের মায়ের দৃষ্টিতে বিচার করবে না। আর কোনো ওয়াদা করার মতো মনের জোর আমার বাকি নাই, সোনা। তুই আমার সব সাহস, আমার সব স্বস্তি তোর সাথে নিয়ে যাচ্ছিস। কান্নায় আয়েশা বেগমের গলা ধরে আসে। আমি আমার বিশ্বাস, আমার আস্থা, আমার ভালোবাসা সব তোমার জিম্মায় রেখে যাচ্ছি। তোমার ছেলে যেদিন ফিরবে তোমার কাছ থেকে তার আমানত বুঝে নেবে। তার আগে তুমি এর খেয়ানত হতে দেবে না। তোমাকে আমার কসম। আয়েশা বেগম অর্কের ছবি হাতে নিয়ে আদর করেন। কান্নায় তার বুক ভেঙে আসে তবু নিজেকে সামলে নিয়ে বলেন, তোর মা তোর সব কথা রাখবে। তোকে দেওয়া সব ওয়াদা পালন করবে। তুই ভালো থাক আমার সোনা। ও জাদু আমার। তুই যেখানে থাক সুস্থ থাক। আল্লাহ যেন তোর ভাগে একটু স্বস্তি দেন। আমার কলিজা, আমার মানিক। তুই একটু শান্তিতে থাক। আমি তোর শান্তির জন্য সব আগুন এই বুকে চাপা দিয়ে থাকব।
সব কষ্ট মেনে নেব। তোর মা তোর গায়ের ঘ্রাণ বুকে নিয়ে থাকবে। তবু তোকে কারো কাছে আর অপমান হতে দেবে না। ওয়াদা থাকলো আমার। বেলিকে নিয়ে সকালে শিউলি রওনা হয়েছে। বাস দিয়ে আসতে সময় লাগবে বলে ওয়াকিল প্রাইভেট কারের ব্যবস্থা করেছেন। স্ত্রীর কাছ থেকে সব শুনে তার আসলেই খারাপ লাগছে। এই পরিবারের ভিত্তি ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের যেন সেই ভিত্তিই নড়ে গেছে। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে সব সামলে নিতে হবে। তা না হলে আর কিছু করার থাকবে না। এই জন্য মেয়েকে নিজের কাছে রেখে শিউলিকে দিয়ে বেলিকে পাঠিয়ে দিয়েছেন। আর মনে মনে প্রার্থনা করছেন এবার যেন সব ঠিক হয়। বিকেলের কিছুক্ষণ আগে বেলিকে সাথে নিয়ে শিউলি বাসায় পৌঁছায়। দুরু দুরু বুকে বড় মায়ের ঘরে যায়। আয়েশা বেগম সবে নামাজ শুরু করেছেন। সালাম ফিরিয়ে ওদের দেখেও কিছু বললেন না। হাত দিয়ে শুধু বসতে ইশারা করলেন। বেলির কেমন যেন লাগছে। এক অজানা ভয় বুকের ভেতর যেন দামামা বাজছে। বোনের হাত শক্ত করে ধরে রাখে ও। সেদিন ওইভাবে বড় মায়ের সাথে কথা বলার গ্লানি ওকে করে করে খাচ্ছিল। কিন্তু আফসোস বেলি জানে না অর্ককে বলা ওই প্রাণনাশী কথাগুলো অর্কের মা শুনেছেন। অনেকটা সময় নিয়ে দোয়া আর জিকির করতে থাকেন আয়েশা বেগম। শিউলি আর বেলি এখনো অপেক্ষায় আছে তার সাথে কথা বলার। আয়েশা বেগম জায়নামাজ ভাঁজ করে চেয়ারের এসে বসলেন। শিউলির দিকে তাকিয়ে বললেন, মেয়ে কোথায়? ওকে আননি। শিউলি এসে বড় মায়ের হাত ধরে বলল, আমি সরি বড় মা। বেলি আর অর্কের মাঝে ঝামেলা হয়েছে এটা আমি জানতাম না। জানলে কখনো বেলিকে এভাবে নিয়ে যেতাম না। তুমি আমাকে মাফ করে দাও। আয়েশা বেগম ম্লান হেসে বলেন, সমস্যা নেই, চিন্তা করো না। হাত মুখ ধুয়ে এসো তোমরা, আমি খাবার গরম করি। বেলি লজ্জায় মাথা তুলতে পারছে না আয়েশা বেগমের সামনে। তার এত স্বাভাবিক অথচ নির্লিপ্ততা ব্যবহারকে ওর আসন্ন কোনো বিপদের অশনিসংকেত মনে হচ্ছে। শিউলি আবার বলল, না বড় মা, আমার অনেক বড় ভুল হয়েছে। তুমি বলো যে আমার ওপর রাগ করে নেই। আমি ওরকেও সরি বলবো, দরকার হলে ওর কাছেও মাফ চাইব। অর্ক কোথায়? এরই মাঝে ফোন বেজে ওঠে। আয়েশা বেগম তাকিয়ে দেখেন হামির ফোন দিয়েছে। উনি কাপা হাতে ফোন রিসিভ করেন। হ্যালো হামির, ভাবি অর্কের ফ্লাইট টেক অফ করেছে। আমি ট্র্যাকিং ডিটেইলস ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আয়েশা বেগম চোখ বন্ধ করে ফেলেন। আস্তে করে বলেন, ফি আমানিল্লাহ। শিউলি ভয়ে একবার বেলির দিকে তাকিয়ে বড়মাকে আবার প্রশ্ন করে, অর্ক কই? ওকে দেখছি না কেন? বড়মা, অর্ক কি কোথাও গেছে? আয়েশা বেগম চোখ খুলে বেলির সামনে এসে দাঁড়িয়ে ওর হাত ধরে বলেন, তোমার চাওয়া পূরণ হয়েছে। তুমি আসার আগেই অর্ক চলে গেছে। বেলি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়েশা বেগমের দিকে। ভয়ের একটা শীতল স্রোত যেন ওর পিঠের শিরদাঁড়া বেয়ে নেমে যায়। ও কম্পিত স্বরে প্রশ্ন করে, অর্ক কোথায় গেছে? অর্ক কানাডায় চলে গেছে। হামির ফোন দিল, ফ্লাইট টেক অফ করেছে কিছুক্ষণ আগে। আয়েশা বেগম খুব যত্ন করে বেলির গালে হাত বুলিয়ে দিলেন। কান্না চেপে হাসি মুখে বললেন, আর কেউ তোমাকে বিরক্ত করবে না বেলি। এখন থেকে তুমি যেমনটা চাও তাই হবে। বেলি দিক ভ্রান্ত হয়ে চারিদিকে তাকায়। রহমান মঞ্জিলের ইটকাঠের দেয়ালগুলো ওর কাছে গোড়াদের শিকলবদ্ধ দরজার মতো লাগছে। বেলির কারাবাস নিশ্চিত করার জন্য যেন এরা সবাই পাষাণ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। এখান থেকে মৃত্যু ছাড়া নিস্তারের আর কোনো পথ খোলা নেই। বেলি পাগলের মতো দৌড়ে অর্কের ঘরের সামনে যেয়ে দাঁড়ায়। বন্ধ দরজার কপাট খুলেও ভেতরে প্রবেশের সাহস পায় না। এই ঘরে যে দুইবার অবৈধ সম্পর্কের জোরে কদম রেখেছে, ফিরে আসার সময় শুধু ধ্বংসস্তূপ মারিয়া এসেছে। দুইবারই অভিযোগ জিতেছে অধিকারকে বিবর্ণ করে, ঘৃণা জয়যুক্ত হয়েছে ভালোবাসাকে পরাস্ত করে। আর আজ হারাবার মতো কিছুর অবশিষ্টাংশ বাকি নেই। দেনা পাওনার হালখাতা চিরতরে বন্ধ হয়ে গেছে। বেলির সম্মানকে অপদস্থ করে অপরাধী চলে গেছে নিজের অনুভূতির অবগুণ্ঠনকে সাথে নিয়ে। বেলির জন্য রেখে গেছে শুধু শূন্যতা। এই শূন্যতার আকার নেই তবে বিস্তার আছে। এই হাহাকার দৃশ্যমান নয় তবে এর বিষাক্ত ছোবলে আজকের পরে দুচোখে আর স্বপ্নদের মিলনমেলা বসবে না। বেলির হঠাৎ মনে পড়ে এই ঘর তো শুধু অর্কের। বেলি তো এখানে নিজের মতো করে কিছুই আগলে নেয়নি। অর্ক আর বেলির সম্পর্কের কারুকাব্য তো এখানে না বরং ছাদের চিলেকোঠায় রয়েছে। যদি কিছু থাকে তাহলে সেটা ওইখানেই থাকবে। বেলি দৌড়ে ছাদে আসে। চিলেকোঠার ঘরের সামনে এসে ওর বুক যেন হামানদিস্তার মতো শব্দ করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলি নিজের শক্তিটুকু একত্রিত করে। তারপর দরজা ঠেলে মৃদু পায়ে ভেতরে ঢোকে।
ঘরের ভেতরে এখনো অর্কের গায়ের গন্ধ যেন মিশে আছে। অর্ক সবসময় একটা নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম ইউজ করত। বেলি এইটা নিয়ে অনেক মজা করেছে, কিন্তু আজ বুক ভরে ও এই গন্ধটুকু উপলব্ধি করল। নিঃশ্বাসের ওঠা নামার সাথে যেন অর্কের গায়ের সুবাস বেলির রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অর্ক এখানেই ছিল। ঘরের সবকিছু গোছানো, অথচ কি নিদারুণ শূন্যতায় পরিপূর্ণ। বেলি ধীর পায়ে পড়ার টেবিলের সামনে যায়। তাকিয়ে দেখে অনেকগুলো প্রিন্টেড নোট আলাদা আলাদা ফাইলে রাখা। কিছু নোট অর্কের হাতে করা, কিন্তু সেগুলো ফটোকপি করে রাখা। দেয়ালের একপাশে ছোট একটা নোট পেস্ট করা। বেলি কাগজটা হাতে তুলে নেয়। 4 লাইনের একটা ছোট নোট, কিন্তু এখানেও যেন মিশে আছে অর্কের সংকোচ আর দ্বিধার আকুতি। তোমার নেক্সট সেমিস্টারের সব নোট এখানে রাখা আছে। কিছু নোট আমার নিজের হাতে লেখা। জানি এই নোটগুলো ধরতেও তোমার ঘৃণা হবে, তাই ফটোকপি করে রাখলাম। বেলির চোখ বেয়ে অশ্রুদানা ঝরে পড়ে নোটের ওপর। ও বিছানায় তাকিয়ে দেখে সেখানেও কিছু জিনিস রাখা। বেলি আস্তে আস্তে করে সেখানে যায়। বিছানার এক কোণে সংকোচ নিয়ে বসে। এইখানে বসে কত রাত ওরা একসাথে কাটিয়েছে লুডো খেলে। মাঝে মাঝে বেলি টেবিলে পড়তে থাকলে অর্ক এখানেই শুয়ে থাকত। বালিশের ওপর হাত বুলিয়ে এখনো যেন ওকে স্পর্শ করার অনুভূতি টের পাচ্ছে বেলি। সামনেই রাখা একটা শাড়ির প্যাকেট, পাশে একটা ছোট গহনার বক্স। বেলি প্যাকেটটা খুলে দেখে গাঢ় নীল রঙের একটা শাড়ি। গহনার বাক্সে একটা স্বর্ণের চেইন, লোকেটের মুক্ত বসানো। একই ডিজাইনের করা একজোড়া কানের দুল, আর একটা নীল খামের ওপর কিছু শুকনো বেলি ফুল। কাঁপতে থাকা হাত বাড়িয়ে খামটাও তুলে নেয়। সেই চিরচেনা মুক্তোর মতো হাতের লেখা, যেমনটা ও আগে পেত। বেলি, তোমার নামটা লিখতে যেও আমার হাত কাঁপছে। মনে হচ্ছে জীবনের অনেকগুলো ভুলের সাথে আরেকটা যোগ করছি। নিজ দোষে আমি শুধু তোমার কাছেই না, বরং নিজের কাছেও আজ অপরাধী। আমার অনেক আগলে রাখা ভালোবাসার কাছে আমি অপরাধী। এই লজ্জা লাশ হয়ে মাটিতে মিশে যাবার আগে শেষ হবে না। আচ্ছা, এই যে আমি তোমার নাম মুখে আনলাম, তুমি কি এজন্য আমাকে ঘৃণা করছো? করো না, প্লিজ। এই শেষ। আর তো অধিকার নিয়ে কখনো ডাকতে পারবো না, বলতে পারবো না বেলি ফুল, অনেক ভালোবাসি। বেলি, কিছু কথা তোমার জানা দরকার, না হলে ভ্রান্তির বলয় থেকে তুমি বের হতে পারবে না। ভুল মানুষকে ভালোবাসার কি ভীষণ ভুলটাই না তুমি করলে। ফিরোজ তোমার ভালোবাসার যোগ্য না, বেলি। ও কখনোই তোমার অনুভূতির মূল্য বোঝেনি, শুধু ব্যবহার করতে চেয়েছে তোমাকে। জানি তুমি ভাবছো আমি এসব নিজেকে তোমার কাছে ভালো দেখাবার জন্য করছি, কিন্তু না, বেলি, এটা ঠিক না। তোমার কাছে আমি নিজেকে ওই জায়গায় নামিয়েছি যেখান থেকে প্রায়শ্চিত্ত করবার সুযোগটাও নেই। কিন্তু ভালোবাসা যে যুক্তির ভাষা বোঝে না। তাই তুমি কি ভাবছো তার চাইতে বেশি দরকার তোমাকে এটা জানানো যে তোমার কোন ভাবনা অনেক বড় ভুল? অস্বীকার করতে পারবো না, যেদিন ফিরোজের সাথে তোমার ওই ছবিগুলো দেখেছিলাম, কোথাও না কোথাও আমার আমিটা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। কি করতাম বলো? তুমি আমার চোখের সামনে থাকা সত্ত্বেও সবসময় তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। অথচ ফিরোজের এতটা কাছে তোমাকে দেখে কি করে ঠিক থাকতাম বলো? ভালোই ছিল ওই সময় আমার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে থাকা। কারণ জ্ঞান থাকা অবস্থায় ওই মুহূর্তে আমি না জানে কতবার পড়তাম, কতবার মরতাম। সেদিন রাতে যখন ফিরোজ মেসেজ দিয়ে জানালো তুমি ওর সাথে দেখা করতে চাও, আমি বিশ্বাস করতে পারিনি। ওর দেওয়া ছবি দেখে আরেকবার হারলাম নিজের ভরসা, বিশ্বাসকে মনে হয় আরেকবার হারালাম। তুমি যদি একবার নিজে থেকে আমাকে বলতে, তাহলে এইভাবে নিজেকে লুজার মনে হতো না। ভাবতাম ভালোবাসা না হোক, তোমার বিশ্বাস আর ভরসার মানুষ হতে পেরেছি। ওই দিনের পরে যতবার ফিরোজ আমাকে ফোন করেছে তোমার ব্যাপারে কথা বলতে, আমি প্রথমেই তোমার কাছে গিয়েছি শুধু একটা মাত্র ভরসায় যে তুমি আমাকে নিজে থেকে বলবে সবকিছু। কিন্তু কি প্রচণ্ডভাবে তুমি আমাকে অক্ষম প্রমাণ করলে। ফিরোজের কাছে করা তোমার একটা কল, একটা মেসেজ আমার ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। আমি তো তোমার ঢাল হয়ে দাঁড়াবার আশায় ছিলাম, বেলি। তুমি তো আমাকে পাশে থাকবার সুযোগটুকুও দিলে না। এই কষ্ট আমি কিভাবে সহ্য করেছি বলতে পারো? সেদিন পাগলের মতো তোমাকে পথে পথে খুঁজেছি আর ভেবেছি কত অক্ষম আমি। এমন লাগছিল যেন তোমার একটা খবর পাওয়ার জন্য আমি সবকিছু নিলামে তুলতে রাজি ছিলাম। আমার নিঃশ্বাস, আমার সম্মান সবকিছু ত্যাগ করতে রাজি ছিলাম শুধু তোমাকে ফিরে পাবার আশায়।
বিশ্বাস করো, তোমাকে হারাবার ভয় যতটা না ছিল তার চেয়ে বেশি তখন ছিল তোমাকে বিপদের মুখে তুলে দেওয়ার অপরাধবোধ। তুমি কি বুঝবে না আমার কষ্ট? জানতে চাইবে না আমি প্রতি মুহূর্তে কতবার মরেছি? ফিরোজ আমাকে যখন ওই ছবিগুলো পাঠায়, এমন মনে লেগেছিল কেউ অগ্নি চুল্লি থেকে তপ্ত লোহার খঞ্জর তুলে আমার বুকে গেঁথে দিয়েছে। ফিরোজের বুকে তোমাকে দেখে আমার আত্মা যে কি নির্মম মৃত্যুর স্বাদ পেয়েছে সে কথা শোনার জন্য তো তুমি ছিলে না। থাকলে দেখতে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার পায়ে নিজের জীবনটা দিয়ে দিতাম। তাও আমি শেষ ভরসা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম এই আশায় যে এইসব মিথ্যা। আমি যা দেখেছি তার সব ভুল। কিন্তু হাসপাতালের যে তোমার হাতে ফিরোজের হাত দেখে আমি নিজেই সবচেয়ে বড় ভুল করে ফেললাম। ভেতরে পুড়ছে থাকা অগ্নিতাপে তোমাকেও ঝলসে দিলাম। তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, ভরসা করবে না, কারণ ওই জায়গাটা আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি। তাই ছবিগুলো খামে রেখে গেলাম। একবার চোখ বুলিয়ে ওগুলো পুড়িয়ে ফেলো। তোমার সম্মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কিছুর অস্তিত্ব রেখো না। এই অনুরোধটুকু অন্তত আমার রেখো। বেলির হাত নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে থাকে। কি বলছে অর্ক এসব? বেলি কিভাবে ফিরোজের এত কাছে গেল? কখন, কিভাবে এসব অনর্থ ঘটল? ও কেন বুঝতে পারল না ফিরোজের নোংরা ষড়যন্ত্র? বেলি তাড়াতাড়ি করে বিছানায় থাকা আরেকটা খাম খুলে ভেতরে থাকা ছবিগুলো বের করে। ওর চোখের সামনে যেন পুরো পৃথিবী দুলে উঠল। এত নিকৃষ্ট চক্রান্ত, এত বড় ষড়যন্ত্র করেছে ফিরোজ ওর বিপক্ষে। ফিরোজের বুকে নিজেকে দেখে বেলির গা গুলিয়ে উঠল। ও দৌড়ে যেয়ে বেসিনে বমি করে দিল। আয়নায় নিজেকে দেখে বেলির মনে হচ্ছিল ওর চেয়ে অপবিত্র আর কেউ নেই। ও সাবান, পানি দিয়ে বারবার নিজের হাত, মুখ ঘষতে লাগলো। ঠান্ডা পানির ঝাপটায় বেলির শরীরে কাঁপুন ধরে গেলেও থামতে পারল না ও। এমন লাগছিল যেন নিজের হাতে ও নিজেকে কেটে টুকরো টুকরো করে ফেলে। ঠিক ওই মুহূর্তে অর্কের কাছে কেমন লেগেছে এটা ভেবে বেলির দম বন্ধ হয়ে আসে। চোখ থেকে ঝরে পড়া পানিতে আজ শুধু নিজের জন্য আফসোস না, বরং ওই মানুষটার জন্য আবেগের উষ্ণতা মিশে আছে। বেলির সাথে অর্ক যা করেছে তার চাইতেও বেশি বুকে লাগছে ওর জন্য অর্ক কি কি সহ্য করেছে সেটা ভেবে। কিছু সময় পরে এসে বেলি মাটিতে বসে অর্কের চিঠিটা আবার হাতে তুলে নেয়। এবার ভয়, দ্বিধা, অনুতাপ, অভিমান সবকিছু বেলিকে একবারে জেঁকে ধরে। অর্ক কেন আগেই ওকে সবকিছু খুললে বলল না? কেন বেলিকে আটকালো না ফিরোজের কাছে যেতে? কেন স্বামীর অধিকারের স্বচ্ছতা নিয়ে বেলিকে ওর স্ত্রী হওয়ার সীমাবদ্ধতা বুঝিয়ে দিল না? কেন? বেলি, কি হয়েছিল? কেন হয়েছিল এই সব কিছু ছাপিয়ে যা সামনে এসেছে তা হলো আমার পাশবিকতা। সত্য যাই হোক, যত কঠিনই হোক না কেন, আমার কোনো অধিকার ছিল না তোমাকে ওইভাবে অপমান করার। তোমার জন্য আমার ভালোবাসা সীমাহীন। কিন্তু শুধু এই কারণে আমি নিজের সীমারেখাকে অতিক্রম করতে পারি না, তোমাকে অসম্মান করতে পারি না। তবুও এই পাপ আমি করেছি। আমি নিজের সীমা লঙ্ঘন করেছি। আমার ব্যর্থতার ভার বইতে না পেরে তোমাকে আঘাত করেছি। এই ভুলের মাফ চাইব এত বড় স্পর্ধা আমার নেই। কিন্তু মিনতি করছি, বেলি, ফিরোজ তোমার উপযুক্ত নয়। ও কখনোই তোমার ভালোবাসার পবিত্রতাকে ধারণ করতে পারেনি। যদি তাই হতো তাহলে এভাবে আমার কাছে ও তোমাকে প্রশ্নবিদ্ধ করতে চাইতো না। কখনোই তোমার আব্রুকে আমার চোখে বিশ্বাসঘাতকতার নমুনা হিসেবে তুলে ধরত না। ওর মতো নরপশুর কাছে কিছু প্রত্যাশা করার মতো ভুল তুমি আর করো না। খুব কি বিরক্ত হচ্ছ আমার নাটক দেখে? ভয় পেও না, এরপরে তোমাকে আর বিরক্ত করব না। তোমার সীমানায় আর কদম রাখব না। অনেক কিছু শুরুর আগেই শেষ হয়ে গেছে আমাদের মাঝে। হয়তো ভুল বলছি। আমাদের মাঝে কি আদৌ কিছু ছিল? আমার আবেগ, প্রত্যাশা, অধিকার, আকাঙ্ক্ষা এসব তুমি কেন্দ্রিক ছিল। তোমাকে ঘিরে শুধু তোমার জন্যই ছিল। কিন্তু দিন শেষে তুমি আর আমি আমরা হতে পারলাম না। এটা আজ বেশ ভালো করেই বুঝতে পেরেছি। তাই বোঝার মতন তোমার ওপর নিজেকে আর চাপিয়ে দিতে চাই না। বিয়ের দিন রাতে বলেছিলাম তুমি মুক্ত। কিন্তু কোথায় যেন নিজেকে মোহমুক্ত করতে পারিনি। এই ব্যর্থতার দায় মাথা পেতে নিলাম। তুমি বলেছ আমার থাকা না থাকা আর কোনো মানে রাখে না তোমার কাছে। কথা দিচ্ছি বেলি, এই জীবদ্দশায় তোমার চাওয়ার সর্বোচ্চ মান রাখব। আমার অভিশপ্ত চাওয়া তোমার পথে আর বাধা হয়ে আসবে না। তুমি তোমার জীবনকে সুরভিত করো। আমার দোয়া তোমার সাথে রইল। অর্ক, সময়ের সবচেয়ে বড় সুবিধা হলো তাকে কারোর জন্য থেমে যেতে হয় না। কারো অনুরোধে সে পেছনে ফিরে তাকায় না।
নিজের স্রোতের সাথে পথহারা ক্লান্ত পথিককেও সে সামনে এগিয়ে নিয়ে যায়। জীবনের সুখের আশ্বাস হারিয়েও মানুষ নিঃশ্বাসের বাহুডোর থেকে মুক্ত হতে পারে না। রহমান মঞ্জিলেও তাই হচ্ছে। অর্কের আকস্মিক প্রস্থান সবাইকে স্তম্ভিত করেছিল। কিছু সময়ের জন্য দৈনন্দিন জীবনের রোজনামচা স্থবির হয়ে গিয়েছিল। এখন সেটা আবার ধীরে ধীরে সচল হচ্ছে। প্রত্যেকেই যে যার মতো করে চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক রাখার। শুধু একজন এই চেষ্টার অংশীদার হতে পারেনি। সে তার ভুলের প্রাসাদে নিজেকে বন্দী করে রেখেছে। আপনজনদের মাঝে নিঃসঙ্গতাকে পরিজন করে চিলেকোঠার ঘরে দিন কাটাচ্ছে। ঘুম, নাওয়া খাওয়ার সবকিছু ভুলে পাগলের মতো প্রলাপ বকে বক্ষের বিভাজিকায় কষ্টের পাহাড় জমা করছে। দিনরাত্রির এমন কোনো সন্ধিক্ষণ নেই যখন সে নিজেকে অভিশাপ না দেয়, নিজেকে ঘৃণা না করে। হ্যাঁ, এভাবে মুর্তজা রহমান অর্কের অর্ধাঙ্গিনী বেলি নিজের স্ত্রী সত্তাকে শাস্তি দিচ্ছে তার কর্তব্য পালনের ব্যর্থতার অভিযোগে। বেলির পুরো জীবনটাই যেন থমকে গেছে ওই একটা মুহূর্তের উন্নাসিকতার কাছে যখন অর্ককে বলেছিল তার সামনে আর কখনো না আসতে। কিভাবে বলতে পেরেছিল বেলি যে অর্কের মরা মুখটাও ও দেখতে চায় না? এতটা পাষণ্ড, এতটা অবুঝ ও কিভাবে হতে পেরেছিল? যার ভালোবাসাকে মুক্তোর মালা বানিয়ে হৃদয়ে ধারণ করেছিল তার মৃত্যুর কথাও কিভাবে বলতে পারল? অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়, কিন্তু এই অনাচারের যে কোনো মাফ নেই। পরিবারের কেউ বেলিকে কিছুই বলেনি, একটা কটু কোথাও বলেনি ওর বিপক্ষে। অথচ তারা যদি অভিযোগ করত, ওকে শাস্তি দিত, তবুও বেলি শান্তি পেত কিছুটা। কিন্তু অর্ক সেই পথ বন্ধ করে গেছে। বেলির জন্য সবকিছু সহজ স্বাভাবিক করে রেখে গেছে। অথচ ও জানে না সবার মৌনতায় বেলির জন্য কত অভিযোগ মিশে আছে। বেলি টের পায়, বড় মায়ের উষ্ণতাবিহীন স্পর্শে টের পায়, বড় বাবার বেলির মুখের দিকে না তাকানোর প্রচেষ্টায় টের পায়, বাবা মায়ের অদ্ভুত নীরবতায় টের পায়। আর এই উপলব্ধি সবচেয়ে বেশি হয় দাদাজানের নিয়ম করে ওকে বকা না দেওয়ার মাঝে, ওর সাথে প্রতিদিন শান্ত স্বাভাবিকভাবে কথা বলার মাঝে। এটা যে কি অস্বস্তি আর যন্ত্রণার সেটা বেলি কাউকে বোঝাতে পারে না। ওর মন চায় চিৎকার করে সবাইকে বলতে যেন সবচেয়ে কঠিন শাস্তিটা ওকে দেওয়া হয়। কিন্তু সেটাও বেলির নসিবে জোটে না অর্কের বদৌলতে। সেদিন আব্দুর রহমান যখন নিজের ঘরে বেলিকে ডেকে পাঠালেন তখন কি ভীষণ আনন্দ ওর বুকে শিহরণ তুলেছিল। মনে হয়েছিল যাকে এইবার অন্তত ওর শাস্তি পাবে, ওর অপরাধের জন্য দাদাজান বেলিকে দণ্ডিত করবেন। কিন্তু সেই আশাও দুরাশায় রূপ নেয় আব্দুর রহমানের জবানবন্দিতে। আসছো তুমি, এখানে আসো, আমার পাশে আয়সা বসো। বেলিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান বললেন। বেলি ধীর পায়ে এসে দাদাজানের সামনে দাঁড়ায়। মাথা নিচু করে অপেক্ষা করতে থাকে কখন রহমান সাহেব ওকে নির্দয় শব্দবাণে জর্জরিত করবেন, কবে বেলির পাপের বোঝা সেই আঘাতে কিছুটা ভারমুক্ত হবে। আমার পাশে আয়সা বসো, এক কথা বারবার বলা পছন্দ করি না আমি। বেলি খাটের একপাশে সরে বসল। চুপ করে বসে ভাবছে আজকের আগে কি কখনো রহমান সাহেব ওকে এভাবে পাশে বসতে বলেছেন। কই বেলির তো মনে পড়ছে না। সারাদিন ঘরে বসে থাকো কেন? কলেজে যাওয়া শুরু করবা কবে থেকে? একের পর এক ধাক্কা খাচ্ছে বেলি। রহমান সাহেব ওর কলেজে যাওয়ার কথা জানতে চাইছেন। এও কি সম্ভব? নাতনিকে চুপ করে থাকতে দেখে আব্দুর রহমান আবার বললেন, কাইলকা থেইকা কলেজ যাইবা প্রতিদিন? মতিন মিয়া তোমারে দিয়া আসবো, আবার আসার সময় নিয়ে আসবো। তোমার আব্বা অসুস্থ, যখন যা সমস্যা আমারে আয়সা বলবা, কোনো কিছু লুকাইবা না। বয়স হইছে আমার, কিন্তু নিজের পরিবারের দেখভাল করার ক্ষমতা এখনো আছে। আপনি আমাকে বকছেন না কেন? সারা জীবন তো আমাকে দোষ দিয়ে এসেছেন, তখন কিছু না করেও আমি আপনার বকা শুনেছি, কটূক্তি শুনেছি। আর আজ যখন আমি আসলেই দোষী তখন আপনি এত সুন্দর করে কেন কথা বলছেন? কেন আমাকে শাস্তি দিচ্ছেন না? কান্নায় বেলির স্বর ভেঙে আসে। আব্দুর রহমান নাতনির দিকে তাকিয়ে বললেন, তোমারে দোষ দেওয়ার, শাস্তি দেওয়ার সাহস আজকা আমার নাই। জানো কেন? কেন? কারণ তোমার চেয়ে বড় দোষী আমি নিজে। তুমি যে ভুল পথে হাঁটছো তার রাস্তা আমি নিজের হাতে কইরা দিছি। আমার ভুলের লাইগা তোমার ছোট চাচার জীবন নষ্ট হয়ে গেছে। হামির আমার কলিজার টুকরা আছিল, ওরে বুকে না নিয়া আমি ঘুমাইতে পারতাম না। দেখো, উইপোলারে ছাইরা আমি কতগুলো বছর কাটায় দিলাম নিজের রাগ আর জেদের কারণে। আমি হামিররে হারাই ফেলছি আমার ভুলের কারণে। আজকা অর্ক নিজ দেশ ছাইরা, বাপ মা ছাইরা ভিনদেশে পইরা আছে।
মোহাইমেন আমারে কিছু না, কিন্তু আমি জানি ওর মনে কি তুফান চলে। আমার সুস্থ সবল পোলা আসিফরে আমি মরণের মুখে ঠেলা দিছি। আমারে কান্তি দেওয়ার সময়ে ও নিজের পায়ে খাড়াইতে পারে না। এত বড় অন্যায়, এত বড় অনাচার আমি আমার নিজের সন্তানগোর সাথে করছি। তোমার দাদি যখন দুনিয়া থেইকা যায় আমারে হাত ধইরা কইছিল আমি যেন আরেকটা বিয়া করি, কিন্তু আমি ওইটা করতে পারিনি। আল্লাহর কাছে খালি এই দোয়া করছি ওই দুনিয়ায় যেন জবেদা আমার নসিবে থাকে। কিন্তু আমি কি মুখ নিয়া যাবো ওর সামনে? ওরে আমি কি বলুম? আব্দুর রহমানের চোখ থেকে অঝোর ধারায় অপরাধের অশ্রুরা ঝরে পড়ে। বেলি এই প্রথম দাদাজানকে এই রূপে দেখছে। যে মানুষটাকে ও সারা জীবন তৃপ্ত চোখে দেখেছে তার এই ভগ্নদশা আজকে ওর বুকে তোলপাড় করা আবেগের সৃষ্টি করছে। ভীষণ করে মন চাইছে বৃদ্ধ মানুষটাকে একটু সান্ত্বনা দিতে, তার কাঁধে হাত রাখতে, কিন্তু বেলিয়ের কিছুই করতে পারে না। শুধু একপাশে বসে দেখতে থাকে ওর ভুলে এই পরিবারকে কোথায় এনে দাঁড় করিয়েছে। কিছুক্ষণ পরে আব্দুর রহমান বলেন, তোমারে আমি অনেক কষ্ট দিছি, কখনো ভালো মুখে একটা কথা কই নাই। তুমি মাফ কইরা দিও আমারে। আমি চাইলেও সব ঠিক করতে পারুম না, তবু কইতাসি পারলে তোমার বুড়া দাদারে মাফ কইরা দিও। আর আমার দাদু ভাইয়ের জন্য মনে কোনো অভিযোগ রাখো না। ওই পোলা তোমারে পাগলের মতো ভালোবাসছে, তোমার জন্য সবচেয়ে ভালোটাই চাইছে। জানো এখান থেকে যাওয়ার আগেও আমার হাত ধইরা কি বলছে? কি বলেছে ও আপনাকে? ভয়ে বেলির বুকে কাঁপুন ধরে যায়। অর্ক কি বলেছে দাদাজানকে? আমারে বলছে আমি যেন তোমারে দেখা রাখি, তোমার সাথে যেন কোনো অন্যায় না করি, কোনো দুর্ব্যবহার না করি। একটু সময় থেমে আবার বললেন, আমারে বলে দাদাজান, বেলির অপমান মানে আমার অপমান, এইটা মনে রাখবেন। আমি কাছে থাকি আর দূরে ওর সম্মানে যদি আঁচ লাগে তাহলে কাউকে মাফ করব না, আপনাকেও না। রহমান সাহেবের কথা শুনে বেলি ফুপিয়ে কান্না করে ওঠে। আর কত, আর কতবার অর্ক প্রমাণ করবে বেলি ওর ভালোবাসার যোগ্য না, ওর জীবনসঙ্গী হবার যোগ্য না? আব্দুর রহমান বেলির মাথায় হাত রেখে বলেন, একটা কটু কথা না বইলাও অর্ক সেদিন আমারে অনেক কিছু বুঝাই দিছে। তুমি কি এটা বুঝতে পারছো? কান্না করতে করতে বেলির হিচকি উঠে যায়। ও কোনোরকমে মাথা নাড়ে। কাইন্দ না, আমার কথা শুনো। সূর্যের কাছে কখনো কাউরে আলো চাইবার দেখছো? আগুনের কাছে কখনো কাউরে যা বলতে শুনছো যে তাপ দাও? গাছের তলে দাঁড়াইয়া কেউ বলে যে ছায়া দাও? না, এইটা কেউ করে না। কেন জানো? কারণ সূর্যের ধর্ম আলো দেওয়া, আগুনের কাম তাপ দেওয়া। গাছের জন্মই হইল ছায়া দেওয়ার জন্য। ঠিক তেমনই একটা পরিবারের মুরব্বী হইল ওই পরিবারের বটগাছ। সে পুরা পরিবারের সব বিপদ থেকে বুক দিয়া আগলায় রাখে। কিন্তু আমি সেটা পারি নাই। আমার জিদ, আমার অহংকার তোমাগো শুধু কষ্ট দিছে, ছায়া দিবার পারে নাই। অর্ক বুঝদার পোলা, ও আমারে আমার দায়িত্বের কথা মনে করা বুঝা দিছে কোন জায়গায় আমি ভুলছিলাম। কিন্তু আর না, আমি তোমার প্রতি দায়িত্ব পালন করুম। আল্লাহর কাছে প্রতি নামাজে এই দোয়া করুম অর্কের আমানত ওর হাতে বুঝা দেওয়া পর্যন্ত যেন আমার হায়াত রাখেন। নাইলে মইরাও আমি শান্তি পামু না। জানালা দিয়ে আসা শেষ বিকেলের রক্তাভ আলো জন মানুষের অনুশোচনার নীরব সাক্ষী হয়ে থাকে। দুজনেই যারা যার ভুলের হিসাবে ব্যস্ত, ভালোবাসার দান আগলে রাখায় ব্যর্থ। হাসনা আর আসিফকে নিয়ে আমির ফিরে এসেছে। রিপোর্ট যা এসেছে তাতে করে আসিফের ঠিক হতে সময় লাগবে। হাতের জোর ফিরলেও পায়েরটা নিয়ে সন্দেহ আছে। হামির সব রিপোর্ট লন্ডনে ওর পরিচিত ডাক্তারের কাছে পাঠিয়েছে। প্রয়োজনে ভাইকে বাইরে নিয়ে যাবে। এই ক্রান্তির সময়ে ভাই আর ভাবির পাশে যেন পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছে হামির। ডাক্তারের পরামর্শ মোতাবেক সকাল বিকাল বাসায় লোক এনে থেরাপি দেওয়ার ব্যবস্থা করেছে। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মোহাইমেন সাহেব দিতে চাইলেও আসিফ রাজি হননি। ভাইয়ের কাছে মুখ দেখাবার যে জন্যেই। আব্দুর রহমান পৈতৃক ভিটা বিক্রি করে টাকা দিতে চাইলেও হামির সেটা করতে দেয়নি। এই নিয়ে বাবা ছেলের মধ্যে নতুন করে মন কষাকষি শুরু হয়েছে। কিন্তু হামিরের একটাই কথা, আসিফের চিকিৎসার জন্য যা করার ও নিজে করবে। সন্ধ্যায় আসিফ সাহেবের ঘরে হামির বসে আছেন। হাসনা গেছেন বেলিকে ডেকে আনতে। আসিফ মেয়ের সাথে সরাসরি কথা বলতে চান। হামির ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি কি ভেবে দেখেছ ঠিক করে? বেলির যে অবস্থা দেখলাম ও কি পারবে এসব শুনতে? একবার বাবা হিসেবে ওর কথা ভেবে দেখো ভায়া। নিজের মেয়ের কাছে আমি কথা লুকাতে পারি, কিন্তু ওকে স্ত্রীর অধিকার আছে সত্যিটা জানার। আর আমি এই অধিকার থেকে ওকে বঞ্চিত করব না।
বেলিকে সাথে নিয়ে হাসনার ঘরে প্রবেশ করেন। আসিফ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি চেয়ারে বসো, আমার কিছু কথা বলার আছে তোমাকে। বেলি একবার হামিরের দিকে তাকায় আরেকবার হাসনার দিকে। বাবার এই কণ্ঠস্বর ওর কাছে ভীষণ অচেনা ঠেকেছে। যে বাবা সারা জীবন বলে এসেছেন আয় মা আমার কাছে এসে বসছেই আজকে বেলিকে চেয়ারে বসতে বলছেন। স্বামীর কাছে এসে হাসনা বসেন। এক হাতে স্ত্রীর হাত ধরেন আসিফ। তার চোখের দিকে তাকিয়ে নীরবে সম্মতি দিলেন হাসনা। অবশেষে আসিফ সাহেব বলা শুরু করলেন, যত অভিযোগই থাকুক তুমি আমাদের সন্তান আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের রাগ ক্ষোভ সবকিছুর ঊর্ধ্বে তোমার প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত। কিন্তু তোমার স্বামীর ইচ্ছে সে তোমার প্রতি তার সব কর্তব্য পালন করবে। তোমার যাবতীয় ব্যয়ভার সে বহন করবে। যতদিন তোমার নাম তার সাথে জুড়ে আছে সে নিষ্ঠার সাথে তোমার সব হক আদায় করবে। বেলি নিশ্চুপ হয়ে বাবার কথা শুনছে। আসিফ সাহেবের বলা কথাগুলো যতটা নিষ্পৃহ ততটাই নিষ্ঠুরভাবে আঘাতে করছে বেলির কর্ণকুহরে। এমন লাগছে অধিকারের কথা বলে বেলিকে তারা সম্পর্কের জমিন থেকে উৎখাত করছে। বিছানার একপাশে রাখা দুইটা চেক বই আসিফ সাহেব তুলে হাসনার হাতে দেন বেলিকে দেওয়ার জন্য। অর্ক ব্যাংকে তোমার নামে অ্যাকাউন্ট করেছে। ওইখানে তোমার পড়াশোনার জন্য ও 4 লক্ষ টাকা ডিপোজিট করে গেছে। এই রইল তার চেকবুক। আর প্রতি মাসে তোমার খরচ বাবদ টাকা ও ব্যাংকে পাঠিয়ে দেবে। তুমি নিজের ইচ্ছে মতো সেটা ব্যবহার করতে পারো। এই ব্যাপারে আমাদের মধ্যে থেকে কেউ তোমাকে কিছু বলবে না। হাসনা বেলির হাতে চেক বইটা তুলে দেন। বেলির মনে হচ্ছে বাবা মা আজকে করাত দিয়ে ওর সাথে সম্পর্কের সব যোগসূত্র কেটে ফেলছে। হামির বেলির দিকে তাকিয়ে বুঝতে পারেন কি পরিমাণ মানসিক চাপে ও জর্জরিত। তাই আসিফকে অনুরোধ করে বললেন, ভাইয়া, বাকিটা আজকে থাক, আরেকদিন না হয় বলো। বেলি অবাক হয়ে হামিরের দিকে তাকায়। আর কি বাকি আছে বলার? আর কি বাকি আছে শোনার? বাবা, আমি শুনব, তুমি বলো আর কি বলতে চাও। হাসনা অশ্রুসিক্ত নয়নে মাথা নিচু করে রাখেন। তার গর্বের ফুল আজ নিজ ভুলে ভুলুণ্ঠিত। মা হয়েও হাসনার সাধ্য নেই বেলিকে এই যন্ত্রণা থেকে মুক্ত করার। আসিফ সাহেব আরেকটা খাম খুলে ভেতরে থাকা কাগজটা বেলির দিকে বাড়িয়ে দেন। এটা ডিভোর্স পেপার। অর্ক রেডি করে দিয়ে গেছে। নিজের কাঁধে সব দোষ নিয়ে এখানে তোমাকে দায়মুক্ত করে গেছে। যদি তুমি অন্য কারোর সাথে নিজের জীবন শুরু করতে চাও তাহলে এখানে সাইন করে দিও। অর্ক এসে বাকি সব ফর্মালিটি করে দেবে। বেলি হতভম্ব হয়ে আসিফ সাহেবের দিকে তাকিয়ে থাকে। এসব ও কি শুনছে? অর্ক ডিভোর্স লেটার দিয়ে গেছে। তাহলে কি সব শেষ হয়ে গেছে ওদের মাঝে? অর্ক কি সাইন করেছে এখানে? বেলি কোনো রকমে বলল, না। এত কিছু করলো যে একটা উপশব্দ না করে সে নাকি সাহস করে এখানে সাইন করতে পারেনি। শুধু আমার হাত ধরে বলেছে, ছোট বাবা, বেলি যদি নিজের জীবন নতুন করে শুরু করতে চায় তোমরা কেউ ওকে বাধা দিও না। চেষ্টা করো কোনো ভালো ছেলের হাতে ওকে তুলে দিতে। আমি ব্যর্থ হয়েছি বেলিকে জয় করতে কিন্তু ওকে জীবনে কখনো হারতে দেব না। যেদিন বেলি এখানে সাইন করবে আমাকে জাস্ট জানিও। আমি এসে সাইন করে দেব। বেলিকে মুর্তজা রহমানের নামের বন্ধন থেকে মুক্ত করে দেব আজীবনের জন্য। বাকিটুকু শোনার আগে বেলি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। কোনোরকমে চিলেকোঠার দরজা খুলে মাটিতে বসে পড়ে। হাতের মুঠিতে শক্ত করে ধরে রাখা তালাকনামা। কোনো মানুষকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় যেভাবে তার শরীর পূর্বে আজ বেলির আত্মাও ঠিক সেভাবে পড়ছে। তফাৎ শুধু একটাই, বেলি জীবন না বরং মৃত্যুর জন্য তরপাচ্ছে। অর্ক ওকে আজকে জীবন্ত পুড়িয়ে ফেলেছে। এভাবেও কি কেউ কাউকে শাস্তি দিতে পারে? এভাবেও কি কেউ দায়িত্বের নামে কাউকে অধিকার বঞ্চিত করতে পারে? তুমি কি করলে এটা অর্ক? এর চেয়ে বরং তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলতে। তোমার নাম থেকে মুক্ত করবার আগে তুমি বরং আমাকে জিন্দা দাফন করে দিতে। এতটা খারাপ ভাবলে তুমি আমাকে? এতটা পাষাণ বানালে তুমি তোমার নিজেকে? কেন অর্ক, কেন? কি করে ভাবলে আমি অন্য একজনের সাথে আমার নাম জুড়ব? কেন আমাকে আমার নজরেই এতটা নিচে নামালে? মুর্তজা রহমান, তোমার আমাকে শাস্তি দেওয়ার অধিকার ছিল, কিন্তু এভাবে আমাকে আরেকজনের সাথে জুড়বার অধিকার তোমার নেই। এত বড় সাহস তোমার কি করে হলো? আমার জীবনে আমার স্বামীর জায়গা আরেকজনকে দেওয়ার কথা তুমি কি করে ভাবলে? বেলির চিৎকার আর আর্তনাদের সাক্ষী হয় চিলেকোঠার নিষ্প্রাণ দেওয়ালগুলো। অর্ক আর রাশাদ একটা কফি স্পে বসে আছে।
আজকে ইউনিভার্সিটির যাবতীয় ফর্মালিটিজ আর সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ শেষ করল অর্ক। দেশ থেকে আসার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এর মাঝে অর্কের শারীরিক অসুস্থতা আর মানসিক অবস্থার কথা চিন্তা করে রাশাদ ওর সাথে বেলি সম্পর্কে কোনো কথা বলেনি। নিজের বাসায় রেখে যতটা পারে ওর টেক কেয়ার করেছে। এমনকি অর্ককে হোস্টেলে সিটের জন্য অ্যাপ্লাই করতে দেয়নি। রাশাদের বিদেশে এসে লেখাপড়া করার সুযোগ সৃষ্টির পেছনে অর্কের যে কি বিশাল অবদান সেটা ও কখনোই ভুলতে পারবে না। তাই তো এমন হাসিখুশি একটা ছেলের এভাবে গুমরে দিন কাটানো দেখতেও ওর আসলেই খুব কষ্ট হচ্ছে। অর্ক এখানে আসার পরে শুধু একবার বাসায় ফোন দিয়েছে বাবা, মা আর দাদাজানের সাথে কথা বলেছে। তারপর থেকে ওর সিম খুলে রেখেছে। সোশ্যাল মিডিয়ার সব আইডি থেকে লগ আউট করেছে এয়ারপোর্টে এসেই। সহনশীলতা যখন নিজের সীমায় নিজেই দুমড়ে মুচড়ে পড়ে তখন এর প্রলয়ঙ্কারী রূপ যতটা না বাইরে থেকে বোঝা যায় তার চাইতে বেশি তাণ্ডব চলে অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে। এখানে প্রত্যাশার অন্ত্যেষ্টিক্রিয়া হয় হৃদয়ের অন্তর্দাহে। মৃতদেহের বোঝা কাঁধে টানার লোক কোনো না কোনোভাবে জুটে যায়, কিন্তু আত্মার শব্দে কেউ না দেখতে পায় আর না দেখতে চায়। এমন এক শব্দেহ বয়ে বেড়াচ্ছে অর্ক গত 2 সপ্তাহ ধরে। প্রথমে মনে হতো এই কষ্টের তীব্রতা নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক সহজ, কিন্তু এখন এমন লাগে যে কিছু ভুলের প্রায়শ্চিত্ত এই জীবদ্দশাই দিতে হয়। নিঃশ্বাসের সাথে বিষবাষ্প টেনে নিয়ে অপরাধের বোঝা বহন করতে হয়। আর অর্ক তাই করছে এই কয়দিন ধরে। একটাবার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না করে নিজের মতো করে নিজেকে আসামি ঘোষণা করেছে, শাস্তি দিচ্ছে। রাশাদ বন্ধুর দিকে তাকিয়ে বলে, মাথায় কি বেশি ব্যথা করছে? কফিও তো খেলি না, ঠান্ডা হয়ে পড়ে আছে। আরেকটা অর্ডার দেই? কিছু বললি? বলছি যে আরেকটা কফি অর্ডার দেই, খেলে তোর মাথা ব্যথা কমবে। অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাম পেইনস আর পয়সনাস অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্টিডোট। রাশাদ বন্ধুর সাথে দ্বিমত পোষণ করে বলল, পেইন ইজ পার্ট অফ লাইফ বাট উই শ্লাউড কিপ ট্রিং টু কার ইট। যেভাবে তুই আছিস সেটা জীবন না, অর্ক। এভাবে তুই বেশি দিন সার্ভাইভ করতে পারবি না। নিজের অবস্থা দেখেছিস, বিপি আনকন্ট্রোল, দিনে খাওয়া নাই, রাতে ঘুম নাই। এখানে আসার পর থেকে তুই টানা 2 ঘন্টা স্বস্তিতে ঘুমাসনি। প্রতিদিন স্লিপিং পিলের ওভারডোজ নিচ্ছিস, কিন্তু পারছিস নিজেকে একটু শান্তি দিতে। এভাবে হয় না অর্ক। দিস ইজ নট ডন। রাশাদ, তুই কখনো হারের স্বাদ পাসনি, তাই বুঝবি না আমাকে। আমি শুধু হারিনি বরং হারিয়েছি দেদারসে। বাবা মায়ের স্বপ্নভঙ্গের কারণ হয়েছি, নিজের আত্মসম্মানকে ধূলিসাৎ হতে দেখেছি। সবচেয়ে বড় লজ্জার কথা কি জানিস? যাকে ভালোবেসে পবিত্র এক সম্পর্কে আবদ্ধ করেছিলাম তার কাছে নিজের স্পর্শের বৈধতা হারিয়েছি। এখন তুই বল কিভাবে বলি আমার শান্তি দরকার? ড আই অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট? ইয়েস, ইউ ডো। মানছি তোর ভুল হয়েছে, কিন্তু একটা ভুল কখনো 100টা নতুন ভুলের জাস্টিফিকেশন হতে পারে না। আমি কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না, রাশাদ। অর্ক কিছুটা রেগে বলে, ফার্স্ট লিস্টেন টু মি অ্যান্ড দেন রিয়েক্ট। এই সম্পর্কে তোর সবচেয়ে বড় ভুল ছিল একতরফাভাবে শুধু দিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তুই একজন মানুষ, এটাই সত্য। বাট নিজেকে তুই এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিস যেখানে হয় সাধু হতে হবে আর না হয় শয়তান। কিন্তু এর কোনটা হওয়াই তোর পক্ষে সম্ভব না। একজন সাধারণ মানুষ নিজের অধিকার দাবি করবে, মুখ ফুটে নিজের চাওয়া পাওয়াকে তুলে ধরবে। কিন্তু তুই শুরু থেকে একটা ভুল রিপিটেডলি করেছিস, অর্ক। অর্ক হতাশা চেপে বলল, ক্যান ইউ এক্সপ্লেইন প্লাজ? ইয়েস, আই ক্যান অ্যান্ড আই উইল। পাবলিক প্লেসে কিছুটা উচ্চস্বরে কথা বলে ফেলায় আশেপাশের মানুষ ওদের দিকে তাকিয়ে রইল। রাশাদ নিজেকে শান্ত করে এবার নিচুস্বরে জবাব দিল, অর্ক, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জৈবিক ক্ষুধা কি জানিস? ভালোবাসার ক্ষুধা। এই জন্য আল্লাহ মায়ের বুকের দুধের আগে বাচ্চার জন্য মমতা আর ভালোবাসা দিয়ে দেন। প্রতিটা মানুষ চায় তাকে তার মতো করে কেউ ভালোবাসুক। তুই এর ব্যতিক্রম না। কিন্তু তোর ভুল এটাই ছিল যে ধর্মীয় আর সামাজিক স্বীকৃতি নিয়ে যে সম্পর্ক তুই বেলির সাথে জড়েছিস সেখানে কখনো নিজের অধিকার দাবি করিসনি। বেলিকে কখনো বলিসনি যে ওর ভালোবাসা তোর দরকার আর তুই এর হকদার। বেলিকে আমি বিয়ের আগেই আমার অনুভূতির কথা জানিয়েছি। ও সেটা জানার পরেও আমাকে প্রত্যাখ্যান করে ফিরোজের কাছে গেছে। এরপরেও ওর কাছে যে কোন মুখে বলতাম যে আমাকে যেন ভালোবাসে। বেলির প্রত্যাখ্যানের পরেও তো তুই ওকে একা ছাড়িসনি। ওর সব প্রয়োজন পূরণ করেছিস, নিজের দায়িত্ব পালন করেছিস।
আর আমি যদি ভুল না হই তো বেলি সেটা তোকে করতে দিয়েছে। ওর সম্পর্কে যতটুকু জানি মন থেকে তোকে না মানলে তোর করা কিছুই মেনে নেওয়ার মতো মেয়ে বেলি না। 8 মাস তো কম না অর্ক। এতগুলো দিনে তুই কি একবার বেলিকে যে তোর কি দরকার এটা বলেছিস? কিংবা তোর হক পূরণ করতে বেলি কি আদৌ ইচ্ছুক কিনা সেটা জানতে চেয়েছিস? তুই সবকিছু নিজের মাঝে চেপে রেখে যদি এভাবে পেন না নিতি তাহলে ওই দিন এমন ওভার বার্স্ট করতি না। তোর না পাওয়াগুলো তোর মাঝে প্রচণ্ড ঝড় তুলছিল অর্ক। তুই সেটা পাত্তা দিসনি। ফলাফল সেদিনের তোর নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, বেলিকে আঘাত করা। আমার বেলির সম্পর্কে অনেক অনেক অভিযোগ আছে, কিন্তু তাই বলে সত্যিটা অস্বীকার করতে পারবো না। বেলি তোকে নিজে থেকে এসে ভালোবাসুক এ কথাটা নিজের মুখ ফুটে বলতে পারলি না, অথচ আশা করেছিলি যে বেলি এসে বিশ্বাস করে তোকে সব বলবে। হয়, তুই কি একবার ওর পয়েন্ট অফ ভিউ জানতে চেয়েছিস? তোর তো আবেগও ছিল, অধিকারও ছিল। তাও তো পারিসনি মনের কথা যে ওকে বলতে। এক্সাক্টলি কি চাস সেটা ওকে বোঝাতে। আর যেটা নিজে পারিসনি সেটার জন্য আরেকজনকে দোষ দেওয়া ভুল। অ্যান্ড ইউ ডিড ইট। তুই বেলির জন্য শেল্টার হয়েছিস, প্রোভাইডার হয়েছিস ওর সব প্রয়োজন পূরণের। কিন্তু একটা মেয়ের কাছে এটাই সব না। যা কিছু হয়েছে তারপরে নিজের অনুভূতি তোর কাছে এসে বেলি প্রকাশ করবে সেই সুযোগটা কি তুই ওকে দিয়েছিস? ওর তরফ থেকে হেজিটেশন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সে ভুল করেছে। কিন্তু ওর হাসবেন্ড হিসেবে তুই কি কখনো ওকে প্রশ্ন করেছিস নিজেকে তোর স্ত্রী হওয়ার সুযোগও দিতে চায় কি না? অর্ক মাথা নিচু করে রাশাদের কথা শুনছিল। বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না ওর ভেতরে কি তুফান বইছে। কিন্তু রাশাদ তার আজকের পাচ্ছে। কফি স্পে আসার পর থেকে অর্ক একটা সিগারেটের প্যাকেট পুরো খালি করে ফেলেছে। অথচ পুরো ইউনিভার্সিটি লাইফের রাশাদ ওকে একবারের জন্য স্মোক করতে দেখেনি। রাশাদ দীর্ঘশ্বাস ফেলে অর্কের পিঠ চাপড়ে দিয়ে বলে, শোন, যা হবার হয়ে গেছে। তুই চাইলেও এটা পাল্টাতে পারবি না। বাট নিজেকে তোর এসব থেকে বের করতে হবে। বাঁচতে চাইলে তোর এটা করতেই হবে অর্ক। ইউ উইল হ্যাভ টু কাম আউট অফ দিস মেস। আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। এখানে দমবন্ধ লাগছে। অর্ক ওর জ্যাকেট গায়ে দিয়ে উঠে দাঁড়ায়। রাশাদও উঠে দাঁড়িয়ে বলে, আমি আসছি তোর সাথে। নো, আই নিড সাম টাইম টু স্টে উইথ মাইসেলফ। অর্ক একটা হাসির আড়ালে দীর্ঘশ্বাস চেপে বলল, তুই বস এখানে। দেখ, যদি কাউকে মনে ধরে তাইলে সোজা ভাবি বানিয়ে ফেলব। বন্ধুর কথা শুনে রাশাদ নিজেও জোর করে হাসে, যেন একে অপরকে ভোলাবার বাহানা এটা। তোর অবস্থা যা দেখছি তাতে মনে হয় এই জীবনে আর ওই দিকে পা বাড়াতে পারবো না। বেলি আর তুই মান অভিমান নিয়ে বসে থাকবি আর আমি চিফ অ্যাডভাইজার হয়ে ঘুরব। অর্ক কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে গেল ক্যাফে থেকে। রাস্তায় বের হতেই তীব্র ঠান্ডা যেন লক্ষ্যসূচের মতো আঘাত করল। প্রথমে অর্ক একেবারে কুকড়ে উঠলেও কি মনে করে যেন জ্যাকেট খুলে ফেলল। অভ্যন্তরীণ তীব্র উত্তাপকে যেন এই বিধ্বংসী শৈত্যের মুখোমুখি রেখে দেখতে চাইল শেষ পর্যন্ত কে জিততে পারে। কিন্তু কিছুক্ষণ পরে দেখল কষ্টরাও নিজেদের মধ্যে সমঝোতা করে ফেলেছে। আত্মার দহন আর ভালোবাসার দৈন্যতার সহাবস্থানে থাকার কৌশল রপ্ত করে ফেলেছে। অর্ক আনমনে হেসে ফেলে নিজের অবস্থার কথা ভেবে। বিড়বিড় করে বলে, ভালোবাসায় মানুষ পাগল হয় জানতাম, কিন্তু তুমি আমাকে পাষাণ বানিয়ে দিয়েছ বেলি। এতটা পাষাণ যে তোমাকে আমি প্রস্তরের ন্যায় আঘাত করতে পারি, নিজেকে ঘৃণার অনলে পোড়াতে পারি। তুমি জিতে গেলে বেলি। বিয়ের দিন রাতে তুমি বলেছিলে তোমার জীবনে আসার আগে আমি কেন মরে গেলাম না। আজকে বুঝলাম আমার কবুল বলার আগেই তোমার প্রার্থনার মঞ্জুরি হয়ে গেছে। আমি আসলেই মরে গেছি। জীবনের সব আকাঙ্ক্ষা থেকে আমার নাম মুছে গেছে। তুমি আর তোমার ঘৃণা জয়যুক্ত হয়েছে। অর্ক মোবাইলটা অন করে, ফেসবুকে লগ ইন করে ছোট একটা পোস্ট লেখে। তুমি আমার স্মৃতির প্রতিটি প্রকোষ্ঠে স্পন্দিত আবেগ হয়ে থাকো। আমাকে ভুলে তোমার হেলার সাগরে এই হৃদয় ভাসাতে থাকো। হঠাৎ অর্ক শুনতে পায় পেছনে থেকে রাশাদের চিৎকার শোনা যাচ্ছে। অর্ক তাকিয়ে দেখে ও হাঁটতে হাঁটতে রাস্তার রং সাইডে চলে এসেছে। গাড়ি আসছে। অর্ক, সরে দাঁড়া, মুভ, আই সেড মুভ। অদৃশ্য এক শিকল যেন অর্কের পায়ে চেপে বসেছে। সামনে থেকে আসা দ্রুতগামী গাড়িটা দেখার পরেও ও সরতে পারে না। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে সব কষ্টের সমাপ্তি তাহলে এভাবে আসলো। অর্ক, উদ্ধৃতি চিহ্ন। শেষ রাতের নিস্তব্ধতা চিরে কানে আসে ফজরের আজানের সুরেলা ধ্বনি। বেলি লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। ঘামে ওর শরীর ভিজে গেছে। বুক ধরফর করছে এভাবে যেন পাগলা ঘোড়া দাপাচ্ছে বক্ষপিঞ্জরে।
বিছানার পাশে টেবিলে রাখা পানির গ্লাস। বেলি ঢকঢক করে সবটুকু পানি খায়। কোনোরকমে ওড়না মাথায় দিয়ে ওয়াশরুমে যেয়ে অজু করে। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কুরআন শরীফ তিলাওয়াত করে। তারপর মুনাজাত তোলে রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক, আপনি সব জানেন। আমার অপরাধের অনুশোচনা আর কেউ না বুঝুক, আপনি বোঝেন। এই দুনিয়াতে সব কষ্ট, সব শাস্তি মঞ্জুর। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার শেষ মুহূর্তে একবারের জন্য হলেও আমি যেন আমার স্বামী অর্ককে চোখের সামনে দেখতে পাই। একবারের জন্য হলেও যেন ওর বুকে মাথা রাখতে পারি, এই তৌফিক দান করেন। আমার এই চাওয়া আপনি পূরণ করেন। সুবহে সাদিকের পরে বেলি অর্কের বাগানে আসে। একে একে সব গাছে পানি দেয়। নতুন ফোটা ফুলগুলো স্পর্শ করে এই আশায় যে একদিন অর্ক ফিরে এসে বেলিকে দাগ মুক্ত করবে। ওর পবিত্রতার ওপর আর কোনো প্রশ্নের আঁচড় পড়তে দেবে না। 4টা বছর ধরে এভাবেই বেলির প্রতিদিন শুরু হয় এক নতুন আশায় বুক বেঁধে আর শেষ হয় রাত্রির অমানিসায়, শূন্যতার মূর্ছনায়।